নমস্কার, বিহারের এই আকর্ষণীয় নির্বাচনে আপনাদের স্বাগত। এটি কাউন্টডাউন, যেখানে আমরা রাজ্য জুড়ে ভ্রমণ করি এবং গ্রামের ও শহরের মহিলা ও পুরুষদের সাথে কথা বলি, মাটিতে আসল সমস্যাগুলি কি তা দেখার জন্য। আমরা এখানকার রাজনৈতিক দলগুলির প্রধান নেতাদের সাথেও কথা বলি এবং এই কাউন্টডাউনে তাদের কি বলার আছে তা আপনারা শুনতে পাবেন। তাই বিহার জুড়ে এই যাত্রায় নির্বাচন নিয়ে চর্চা করা এবং ভোটারদের সাথে কথা বলার অন্যতম প্রধান কারণ ছিল সেই সব কেন্দ্রগুলিতে যাওয়া, যেগুলি বেলওয়েদার কেন্দ্র। বেলওয়েদার কেন্দ্র কি? যে দল এই কেন্দ্রটি জেতে সেই দল রাজ্যেও জেতে। এই লেখাটি আগে থেকেই ইংরেজিতে আছে। 11টি নির্বাচনের মধ্যে 11টিতেই সাহারসা রাজ্যের বিজয়ীর পক্ষে ভোট দিয়েছে। এটাই একটা বেলওয়েদার কেন্দ্র এবং আমরা এরকম অনেক কেন্দ্র ঘুরেছি এবং আমরা তাদের সাথে কথা বলবো আর আপনারা শুনতে পাবেন সেখানকার ভোটারদের কি বলার আছে। এই নির্বাচনে কি ঘটছে তা বিশ্লেষণ করার জন্য আমার সাথে আছেন দোরাব সোপারিওয়ালা। উনি আমাদের সাথে থাকতে পারছেন না। উনি গতকাল আমাদের সাথে এখানেই ছিলেন, কিন্তু আজ আমাদের সাথে থাকতে পারছেন না, তাই উনি আমাদের সাথে বোম্বে থেকে যোগ দিচ্ছেন। অনেক ধন্যবাদ দোরাব। আমাদের সাথে আছেন মনীষ, যিনি বছরের পর বছর ধরে বিহার থেকে রিপোর্টিং করছেন। আমাদের সাথে আছেন আসল সেফোলজিস্ট শিখা এবং আলট্রা সেফোলজিস্ট মিস্টার বাজপেয়ী। প্রথমে আসুন দেখে নেওয়া যাক আপনার কাছে আসার আগে বিহারে কি তীব্র প্রতিষ্ঠান বিরোধিতা আছে, নাকি বিহারের প্রতিষ্ঠান বিরোধিতার পর্ব শেষ হয়ে গেছে। গত 75 বছর ধরে এই 3 দশার প্যাটার্নটি ভারত জুড়ে রাজ্য থেকে রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আলাদা থেকেছে। 2002 সাল থেকে সবচেয়ে সাম্প্রতিক পর্যায়টি, যা প্রায় 2 দশকের, দেখায় যে প্রতিষ্ঠান বিরোধিতা তো দূরস্থান, বিহারে এখন মাঝারি প্রতিষ্ঠানমুখীনতা রয়েছে, যেখানে 60% ক্ষেত্রে সরকারগুলি পুনর্নির্বাচিত হচ্ছে। এটা শুধু মাঝারি মাপের, কিন্তু পরের 25 বছরে 1977 থেকে 2002 সেটা ছিল ভোটারদের ক্ষোভের সময়কাল, যা প্রতিষ্ঠান বিরোধিতার জন্ম দেয়। যেখানে মাত্র 33% সরকার ক্ষমতায় ফিরে আসে। वेस्ट बंगाल एक्सेंट स्वाधीनतार पर प्रथम 25 বছরে ভোটাররা আশায় পূরণ ছিল, যা প্রায় উচ্ছ্বাসের কাছাকাছি। এবং প্রত্যেক নির্বাচনে বিহারের মানুষ সরকারকে ক্ষমতায় ফিরিয়ে এনেছিল। এক আশ্চর্যজনক 100% প্রতিষ্ঠান মুখীনতা। এই তালিকাটা শুধু দেখুন। আপনি গুজরাটে প্রতিষ্ঠান মুখীনতা দেখবেন 100%, কিন্তু রাজস্থানে দেখবেন প্রতিষ্ঠান বিরোধিতা, যেখানে 0% সরকার ক্ষমতায় ফিরে এসেছে। সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন বিহার মাঝামাঝি একটা জায়গায় আছে, 60% প্রতিষ্ঠান মুখীনতা নিয়ে, কিন্তু এটা প্রতিষ্ঠান বিরোধিতার যুগের অবসান। এমনকি যদি আপনি রাজ্য সরকারগুলির ক্ষমতাসীন থাকার দিকেও তাকান, ভারতীয় নির্বাচনের 3টি প্রধান পর্যায় ছিল। স্বাধীনতার ঠিক পরে যদি আপনি সর্বভারতীয় গড়ের দিকে তাকান, 82% রাজ্য সরকার পুনরায় নির্বাচিত হয়েছিল, আর আপনি তাদের মধ্যে অনেককেই 100% দেখতে পারেন। এটা ছিল স্বাধীনতা উত্তর উচ্ছ্বাস। তারপর একটা বিরাট প্রতিক্রিয়া হয়েছিল, মানুষ হতাশ হয়েছিলেন এবং মাত্র 29% ভোটে ফিরে এসেছিল। 71% সরকারকে ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল, আর অবশেষে গত 2 দশকে এটা প্রায় 50-50। সুতরাং প্রো ইনকামবেন্সি থেকে অ্যান্টি ইনকামবেন্সি, তারপর 50-50-এর যুগ। দোরাব, আপনি প্রথম অ্যান্টি ইনকামবেন্সি কথাটা বলেছিলেন, এবং যখন আপনি এটা বলেছিলেন তখন সেটা ছিল সত্যিকারের অ্যান্টি ইনকামবেন্সি, বিশেষ করে 77 পরবর্তী সময়। এটা কেন বদলে গেছে? আমার মনে হয় এটা বদলে গেছে, একটা বড় প্রভাবশালী দলগুলো আর নেই, যেমন কংগ্রেস ছিল। তারপর কংগ্রেস বিরোধী ঢেউ এলো, আর এখন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে গেছে, কারণ আঞ্চলিক দলগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সুতরাং বুঝলেন তো, এখন এটা 50-50। সুতরাং কংগ্রেসপন্থী, কংগ্রেস বিরোধী আঞ্চলিক দলগুলো এবং 50-50। শিখা, আপনি কি এটাও বলবেন যে অ্যান্টি ইনকামবেন্সির পরে
যেখানে তারা সবাইকেই তাড়িয়ে দিয়েছিল, 70% বেশিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারা হঠাৎ করে শুরু করলো, একটা উপলব্ধি ছিল যে কিছু দল ভালো কাজ করছে এবং তাদের আবার ভোট দিয়ে ফিরিয়ে আনা হবে। সুতরাং একটা পরিপক্কতা এসেছে যা এখন 50-50-তে পৌঁছেছে। যারা ভালো কাজ করে তাদের আবার ভোট দিয়ে ফিরিয়ে আনা হয়, যারা ভালো কাজ করে না তাদের ভোট দিয়ে সরিয়ে দেওয়া হয়। বিহারে আমরা দেখি যে সেখানে মহিলা ভোটারদের মধ্যে একটা বিশাল প্রতিষ্ঠানপন্থী মনোভাব আছে এবং সেটা নীতিশ কুমারের জন্য। ওরা মনে করে যে উনি ওদের জন্য এত কিছু করেছেন যে ওনাকে বারবার ভোট দিতে ওদের কোনো আপত্তি নেই। সুতরাং তারা মনে করে যে তারা বুঝতে পারে যে উনি একজন কাজের মানুষ এবং উনি আসলে কিছু জিনিস বাস্তবায়িত করেছেন। হ্যাঁ, এবং এটা জাত নিরপেক্ষ, এটার জাত বা ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা শুধু এই যে তারা মনে করে উনি নারীপন্থী এবং তাই তাদের ওনাকে ভোট দেওয়া চালিয়ে যাওয়া উচিত। তাহলে মনীষ, এটা কেন হঠাৎ করে বিহার গত 20 বছর ধরে খুব ভালো অবস্থায় নেই, কিন্তু মানুষ একই সরকারকে ভোট দিয়ে ফিরিয়ে আনছে? আমরা কিছু লোককে বলতে শুনেছি যে অনেক দিন হয়ে গেছে, এখন একটা বদলের সময়, কিন্তু এখনো পর্যন্ত ব্যাপারটা প্রতিষ্ঠানপন্থীই থেকেছে। ডক্টর রাই, উনি 20-তেও একটা প্রোগ্রাম দিয়েছিলেন, তবে 25 এটা এখনো বলা হয়নি। মূলত উনি কল্পনা করতে থাকেন, ভুলে যান যে ইলেকট্রিক আরও পরিণত হচ্ছে, রাজনীতিবিদরা আরও স্মার্ট হচ্ছেন এবং এটি সামলাচ্ছেন। আপনি যখন সৈকতের চারপাশে ঘুরছিলেন তখন কি তাঁবুটা খুঁজে পেয়েছিলেন? যে লোকেরা বুঝলেন অখুশি ছিল, কিন্তু এক পক্ষের চেয়ে অন্য পক্ষের ওপর কম অখুশি ছিল। লোকেরা অনেক কারণে অখুশি, কিন্তু আপনার এমনটা মনে হয় না যে ভোটে বড় কোনো পরিবর্তন আসবে। আপনার মনে হচ্ছে না যে সরকারের বিরুদ্ধে কোনো ঢেউ আছে, বা জানেন নীতিশের বিরুদ্ধে কোনো শক্তিশালী আন্দোলন আছে। বিশেষ করে নীতিশের জন্য আপনার মনে হবে যে মাঠ পর্যায়ে ওনার জন্য অনেক সহানুভূতি আছে। উনি উন্নয়নের নামে বিহারকে অনেক বদলে দিয়েছেন, আর যে ছাত্রদের একসময় বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য দুবার ভাবতে হতো, তাদের কাছে এখন ডিআরসিসি আছে, যা গত 5 বছর ধরে এখানে একটানা চলছে। নীতিশ সরকারের শাসনে 4 লাখ টাকার ঋণ দেওয়া হয়। ভালো টাকা পয়সা তো পরের ব্যাপার, আজ টাকাটা দেওয়া হয়েছে, কিন্তু ওনারা এতদিন ধরে দেখছেন ওনারা রেশন আর জল দিয়ে সাহায্য করছেন সব পরিস্থিতিতে, ভালো মন্দ সময়ে। নীতিশজি ওষুধপত্র সহ সবকিছুতে সাহায্য করছেন। আমাদের যে সরকার আছে আমরা তাকেই রাখার চেষ্টা করি। আমরাই নীতিশজিকে জিতিয়েছি, তাই এবারও ওনারাই সুখীকে দেবেন। নীতিশের থেকে ভালো। আমরা নীতিশ কুমারকে ভালো মনে করি কারণ উনি সব ছাত্রছাত্রীদের চাকরিও দিচ্ছেন। আমরা বাচ্চাদের তাদের পড়াশোনা আর সব কিছুতে সমর্থন করে এগিয়ে যেতে সাহায্য করছি, আর এর থেকে শেষ পর্যন্ত মেয়েরাই লাভবান হয়। নীতিশ কুমারের সরকার শিক্ষা আর স্বাস্থ্যে মেয়েদের উন্নতি করার জন্য অনেক কিছু করছে। আমার গ্রামে মেয়েরা শুধু সাহায্য পেয়েছে বলেই পড়াশোনা করছে। আমরা মোদিকে চিনি, আমরা নীতিশকে চিনি, আমরা আর কিছু জানি না। নীতিশজি কাজ করেন বলে পরিচিত, কারণ তিনি দীর্ঘ সময় ধরে বিহারের মুখ্যমন্ত্রী আছেন। কিন্তু নীতিশ কুমারজির শক্তি হলো যে তিনি তৃণমূল স্তরে কাজ করেন। বিহারে যদি কোনো মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ মানুষকে সুবিধা দেওয়ার কাজ করে থাকেন, তাহলে সেটা নীতিশ কুমারজিই করেছেন। এই প্রতিষ্ঠানপন্থী মনোভাব বা প্রো ইনকামবেন্সি থাকাটা বেশ আশ্চর্যজনক, কারণ এই দেশে বিহারের মাথাপিছু আয় সবচেয়ে কম।
শুধু এই টেবিলটা দেখুন। আপনি দেখুন, একেবারে উপরে আছে তেলেঙ্গানা, যেখানে গড়ে লোকেরা প্রতি মাসে প্রায় 30,000 টাকা পায়। কর্ণাটককে 27,000, অন্ধ্রপ্রদেশে 20,000, ছত্তিশগড়ে 12,000 এবং বিহারে গড় হলো প্রতি মাসে 5,700 টাকা। সুতরাং এই দেশের নিঃসন্দেহে সবথেকে দরিদ্র রাজ্য হওয়া সত্ত্বেও সরকারগুলো বারবার নির্বাচিত হয়ে ফিরে আসে। এর কারণটা কি? আর এটা সবথেকে দরিদ্র রাজ্য কেন? আমরা এনডিএ নেতাদের জিজ্ঞাসা করেছিলাম, তাদের উত্তর কম বেশি একই ছিল। এতদিন পর্যন্ত অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আমরা এখন একটা টেক অফ পর্যায়ে আছি। শুধু শুনুন তাদের কি বলার আছে। এই নির্বাচনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ কারণ আমরা মনে করি যে বিহার একটা টেক অফ পর্যায়ে আছে। আপনি যদি বিহারে যান বা এমনকি পাটনায়ও ঘোরেন, নীতিশ কুমারের আগে যারা আসতেন তারা আপনাকে আরও ভালোভাবে বলতে পারবেন যে পাটনার পরিস্থিতি কেমন ছিল। আপনি সন্ধে 6টা বা 7টার পর বাইরে বেরোতে পারতেন না, কিন্তু আজ পাটনার রাস্তাঘাট, আমি জানি না আপনি বিহার মিউজিয়াম দেখেছেন কিনা, এই সব কিছুই এই গ্রামের এই নীতিশ কুমারের অবদান। এই পুরো গল্পটা গত 15 থেকে 20 বছরের। তো তারা এই সমস্ত পরিকাঠামো, রাস্তা, যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছেন। একটা পদক্ষেপ যেটা বিহারকে নিতে হবে, যেখানে আমার মনে হয় যথেষ্ট কাজ হয়নি বা সেই জিনিসগুলো অর্জিত হয়নি, তা হলো বিনিয়োগ এবং শিল্প আলা। ততদিন পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় না। আমাদের মনে হয় যে আগামী 5 বছরে বিহার সেই ক্ষেত্রে অনেক ভালো করবে। গত 1 বছর ধরে স্যার আমার দৃঢ় বিশ্বাস যে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমার রাজ্য যে ধরনের গুরুত্ব পেয়েছে, এটা কোনো ছোট ব্যাপার নয় যে তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমার রাজ্যে প্রায় 11 বা 12 বার এসেছেন। আর যে ধরনের কিছু আর্থিক সুবিধা তিনি আমাদের রাজ্যকে দিচ্ছেন, তাই আমি মনে করি এটা এমন একটা জিনিস যা যদি ভালোভাবে ব্যবহার করা হয় খুব খুব উপকারী হবে, এবং তা হবেও, কারণ আমাদের উভয় সরকার একই মতাদর্শে রয়েছে। তাই আমার দৃঢ় বিশ্বাস যে আগামী 5 বছর আমার রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে মাঠের বাস্তবতা কি? খোলাখুলিভাবে বলতে গেলে, যখন আমি শত শত ভোটারের সাথে কথা বললাম, তাদের জ্ঞান, তাদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে তাদের বোঝাপড়া এবং এর জন্য কে দায়ী তা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। তাই আমার শুধু মনে হয় এই দেশে বিহারের মানুষই সবচেয়ে সেরা। বিহারের রাজনীতিবিদরা সবচেয়ে খারাপ এবং বহু বহু বছর ধরে তাদের জনগণকে হতাশ করেছেন। এই লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে। আমার মনে হয় এটা সবথেকে গরিব রাজ্য, কারণ এখানে কোনো শিল্প নেই। শিল্প চলে গেছে। বিশেষ করে যখন ঝাড়খণ্ড তৈরি হয়েছিল, এটা শুধু খাঁটি কৃষি এবং একটা অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য তা যথেষ্ট নয়। যদি তারা কোনো শিল্প বা ব্যবসা নিয়ে নিজেদের রাজ্যে থাকতে পারত, তাহলে সব বিহারিরা এখানেই থাকতো। এখানে একটা কারখানা তৈরি করা উচিত, যাতে এখানকার স্থানীয় লোকেরা এখানে কাজ করতে পারে এবং তাদের অন্য কোথাও যেতে না হয়। সরকার কি করছে? 10,000-এ তার 1 মাসের পেঁয়াজ ভরবে। 5-6টা পরিবার আছে, 10,000 দিয়ে কি বাচ্চার ফিস দিবে, না জামা কাপড় কাচবে, না রান্না করবে? একজন মানুষ কি করবে? চপ্পলটার দাম 100 টাকা। আজকে 10 জন মহিলা মিলেও একটা চপ্পলের কারখানা চালাতে পারে। চাষির দিকে দেখুন, তার ঘরেও কষ্ট। ফসল কাটা হচ্ছে, দাম কমছে, আর সে ন্যায্য দামও পাচ্ছে না। সরকারের অনেক কিছু আছে। আমরা বলছি না যে আমাদের কাছে নেই। সরকারের একজন চাকর আছে, ও যদি চায় তাহলে আমাদের কারখানায় চাকরি পেতে পারে। ওরা আমাদের জন্য রাস্তা বানিয়েছে, এখন পাটনায় মেট্রো চালু করেছে, আর বড় বড় ট্রেন চালাচ্ছে, কিন্তু তাতে আমাদের মতো গরিব মানুষের কি হবে? আপনি বলুন যে আপনি আমাকে ওটাতে একটা চাকরি দিয়েছেন, তাহলে আমি বলবো হ্যাঁ, আপনি আমাকে ওটাতে একটা চাকরি দিয়েছেন। আমি গরিব মানুষটাকে ওখানে একটা চাকরি দিয়েছিলাম, বুঝলেন? কিন্তু আমরা ভেবেছিলাম যে ওখানে শুধু খুব গুরুত্বপূর্ণ লোক আর বড় বড় শিল্পপতিরাই যাবে। আমরা ওটাতে চড়ার মতো যথেষ্ট সক্ষম নই। অসুবিধাটা হলো, ওরা বলে আমাদেরকে জেতাও, আমরা কাজ করব, কিন্তু আসলে ওরা কোনো কাজই করে না। কেউ কেউ দারিদ্র্যের কারণে টাকার লোভে ভোট দেয়, আবার কেউ কেউ শুধু বোকা বলে যায়। আমরা শিক্ষিত বোকার মতো হয়ে গেছি, এই আশায় বেঁচে আছি যে আমরা কিছু পাবো। বিহারের সমাজের একটা বড় অংশ একটা পরিবর্তনের জন্য অপেক্ষা করছে, আর গত 5 বছর এই ইচ্ছাকে আরো বাড়িয়ে দিয়েছে।
আমার মনে হয় এই সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা বেড়েছে, এর বিশ্বাসযোগ্যতা একেবারে তলানিতে এসে থেকেছে, শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সুতরাং অনেক সমস্যা আছে, অনেক সমস্যা মানে আমি বলতে চাইছি সাংঘাতিক দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি, অপরাধ, শাসন ব্যবস্থার পতন। কিন্তু এই সব কিছু মিলেই পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়। শিখা, যেমন এনডিএ রাজনীতিবিদরা বলেন যে এটা টেক অফ করতে চলেছে, এটা টেক অফ পর্যায়ে আছে, ভবিষ্যতে সব কিছু ভালো। আপনি যখন মাটির মানুষদের সাথে কথা বলেন তখন কি আপনি এটা দেখেছেন? তাহলে আমি আপনাকে একটা উদাহরণ দিই। গ্রামে গ্রামে আমরা দেখেছি যে মহিলারা মাইক্রো ফাইন্যান্স কোম্পানি, প্রাইভেট কোম্পানির এই জালে আটকা পড়েছেন এবং তারা একই সময়ে একাধিক ঋণ নেন এবং তারা মূলত এই ঋণ নিয়েই জীবনযাপন করেন। শুধু যে ঋণ পেতে তাদের ঘুষ দিতে হয় তাই নয়। উদাহরণস্বরূপ একজন মহিলা আমাকে বলেছিলেন যে 1 লক্ষ টাকার ঋণ পেতে তিনি মাত্র 70,000 টাকা পেয়েছিলেন, কারণ তাকে 30,000 টাকা ঘুষ দিতে হয়েছিল। সুদের হারও খুব বেশি, সুতরাং মাসিক সুদ 5,000 থেকে 6,000 টাকার মধ্যে। এবং এমন অনেক পরিবার আছে যারা গত 15 থেকে 20 বছর ধরে এভাবেই এই জীবন কাটাচ্ছে। সুতরাং গ্রামে আপনি এই স্তরের দারিদ্র্য দেখতে পাবেন। এই ধরনের পরিস্থিতিতে এই মহিলারা বাস করেন এবং তবুও তারা তাদের পরিস্থিতিকে একরকম মেনে নিয়েছেন বলে মনে হয়। আপনি কত নিয়েছিলেন? 1 লক্ষ টাকা তোলার পর সবকিছু কেটে কুটে 1 লক্ষ টাকা 70,000-এ এসে দাঁড়ায়। আর অন্য কি কি কারণে নেওয়া হয়েছিল? কিসের জন্য নেওয়া হয়েছিল? ব্যবসা করার জন্য, চুরির ব্যবসা। ব্যবসা কি ভালো চলছে? হ্যাঁ, চুরি ব্যবসা। কেউ 50,000 নেয়, কেউ 1 লক্ষ নেয়, কেউ 2 লক্ষ নেয়। আর যাদের থেকে আপনি ধার নেন, সময় মতো ঋণ শোধ করতে না পারলে তারা কি এসে আপনাকে জ্বালাতন করে? খুব জ্বালাতন করে। টাকাটা দেওয়ার জন্য ওরা আপনাকে হয়রান করছে। এরকম অনেক লোক আছে আজকে একজনের থেকে মাইক্রো ফাইন্যান্স লোন নিয়ে আরেকজনকে শোধ দেয়, আবার আরেকজনের থেকে ধার করে অন্য কাউকে দেয়। একইভাবে এরকম অনেক গরিব পরিবার আছে যারা এই গাড়ি চালিয়ে নিচ্ছে। আপনাকেও কি ব্যাংক থেকে লোন নিতে হয়েছিল? হ্যাঁ, আমরা নিয়েছি। ব্যাংক থেকে নিয়ে এই যে প্রাইভেট সিস্টেমটা চলছে, আমাদের সব কিছু নিয়ে নিয়েছে। গ্রুপের এসকেএস বন্ধনের মতো গ্রুপগুলো এর মধ্যে আছে। কত টাকা লোন নিয়েছেন? বন্ধনে পড়ে কান্না বেরিয়ে এলো। আমি এসকেএস থেকে 95,000 নিয়েছিলাম, তাই একটা ছোট সাবসিডি পাওয়া গেছে, আর সামান্য কিছু এখনো বাকি আছে। হ্যাঁ, উনি লোন নেন। এখানে সবাই গরিব। যে বাড়িটা বানানো হয়েছে সেটাও লোনের উপর বানানো। উনি ব্যবসা করেন, উনি রোজগার করেন। লোন নিয়ে ব্যবসা করা সহজ নয়। কোনো ব্যক্তি যদি ঋণ না নেয় তাহলে তার পক্ষে ব্যবসা করা সহজ হয়। মানুষের চাকরি নেই, পরিস্থিতি এমন যে 70% মানুষ ইএমআই এর উপর তাদের জীবন চালাচ্ছে। লোকেরা একটা ঋণ চাপা দেওয়ার জন্য আরেকটা ঋণ নিচ্ছে। আমার একজন স্কুটার চালকের সাথেও দেখা হয়েছিল, যার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2,50,000 টাকা জমা হয়েছিল। কিন্তু যখনই সে টাকাটা তুলতে চাইতো তখন ব্যাংকের ম্যানেজার এবং অন্যান্য আধিকারিকরা বলতো যে ওই 2,50,000 টাকার মধ্যে থেকে তাকে 50,000 টাকা তাদের দিতে হবে। তাই শেষ পর্যন্ত তার কাছে মাত্র 2 লক্ষ টাকা থাকলো। তাই এটা খুবই সাধারণ ব্যাপার যে আমলারা অ্যাকাউন্টে ভাগ বসাতে পারে। তাই দেখে মনে হয় 100%ই অ্যাকাউন্টে গেছে, কিন্তু যখন আপনি সেটা তুলতে যান তখন তারা ভাগ চায়। এতে কোনো সন্দেহ নেই যে বিহারে দুর্নীতি সবচেয়ে বেশি, এবং বিশেষ করে আমলাতন্ত্রে। সেটা নিচু স্তরেই হোক বা ওপরে, এখানে দুর্নীতি সবচেয়ে বেশি। কিন্তু আমরা দেখেছি এর কারণটা কি। যেহেতু বিহারের বেকার মানুষদের কাছে শ্রমের সুযোগ নেই, তাই তারা কাজ করতে দিল্লি, মুম্বাই যায়। আমি আজ সকালে কিছু রিলস দেখছিলাম এবং ছটের জন্য আসা অনেক বিহারি বলছিলেন যে তারা এখন নিজের বাড়ি, নিজের দেশ এবং নিজের রাজ্যেই অতিথি হয়ে গেছেন। মানে যেমনভাবে অতিথিরা আসতো এবং যেত, এখন তারা অতিথি হিসাবেই আসে। আর বিহারে এটা একটা বাস্তবতা যে অনেক বাচ্চারা তাদের বাবাকে দেখতে পায় না এবং স্ত্রীরা তাদের স্বামীকে বছরে 20 দিন থেকে 1 মাসের বেশি দেখতে পায় না। এর কারণ হলো যে আজ পর্যন্ত বিহারে রাজ্যের দারিদ্র্য, অনগ্রসরতা এবং বৈষম্য কিভাবে মোকাবিলা করা যায়
তা নিয়ে কখনো কোনো গুরুতর আলোচনা হয়নি। এখানে সবকিছু বিচ্ছিন্নভাবে করা হয়। বিহারের সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব। আর মানুষ চাকরি চায়, মানুষ চাকরি চায়, মানুষ কারখানা চায়, মানুষ কৃষিভিত্তিক শিল্প চায়। এখানকার মানুষ একটা এসি সিজড এবং একটা আইটি পার্ক চায়। এখানে আপনি দেখবেন সেটা প্রযুক্তি হোক বা কৃষি বা কৃষিভিত্তিক শিল্প। মানুষ এখানে একটা চিনিকল এবং একটা পাটকল চায়। সেগুলো খোলা হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন। যদি আপনি তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য মন দিয়ে শোনেন, তাহলে ওরা ইতিবাচক কিছু বলে না, একটা কথাও ইতিবাচক না, ওদের সব কথাই নেতিবাচক। ওরা কোনো ফলপ্রসূ আলোচনা করে না, ওরা শুধু অপ্রাসঙ্গিক বিষয় তোলে। তাই আমার মনে হয় যে বিহারের মানুষ বুদ্ধিমান এবং ইতিবাচক কথা শুনতে চায়। আপনি 20 বছর ধরে ক্ষমতায় আছেন, আর এখন আপনি এসে বলছেন আমাদের আরো 5টা বছর দিন, আমরা পরিযান বন্ধ করে দিব। লোকেরা এটা বিশ্বাস করবে না, কারণ একেবারে প্রথম জনস্বরাজ প্রথমবার এই বিষয়টি তুলেছে। পরিযান হলো দারিদ্র্যের একটি লক্ষণ এবং যেমন মনীষ বলছেন দুর্নীতির। তবে মানুষের সাথে কথা বলে আমরা যা জানতে পেরেছি, যেমন আপনিও নিশ্চয়ই পেরেছেন, তা হলো যে উভয় পক্ষই দুর্নীতিগ্রস্ত। এটা তাদের জন্য একটি বড় বিষয়, কিন্তু এটা নির্বাচনী বিষয় নয়, কারণ দুপক্ষই সমানভাবে দুর্নীতিগ্রস্ত। আমার মনে হয় দুর্নীতি নিয়ে মনীষ যে কথাটা বললেন, দুর্নীতি একেবারে নিম্ন স্তর পর্যন্ত চলে গেছে। প্রদত্ত লেখাটি আগে থেকেই ইংরেজিতে আছে। যে ব্যক্তি এগুলো বিতরণ করছেন তিনি একটা নিজের কাছে রেখে দেন এবং সবাই তা মেনে নেয়। তারা এটাকে ব্যবস্থারই একটা অংশ হিসাবে মেনে নেয়। সুতরাং যদিও কিছু রাজনীতিবিদ দুর্নীতির বিষয়টি তুলেছেন, এটা কোনো বড় সমস্যা নয়। আমার মনে হয় এর চেয়েও বড় বিষয় হলো এই রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা শোচনীয়, এবং এটাই একটা কারণ যে জন্য লোকেরা রাজ্য ছেড়ে চলে যায়। লোকেরা শুধু চাকরির জন্যই রাজ্য ছাড়ে না, শিক্ষার জন্যও ছাড়ে, এবং তারা আর ফেরে না, কারণ এখানে তাদের জন্য কোনো চাকরি নেই। আমরা সরকারের ভোট ব্যাংক, তাই তাদের আমাদের সাথে এমন ব্যবহার করা উচিত নয়। সরকারের উচিত আমাদের উদ্বেগগুলো শোনা এবং সেগুলো খতিয়ে দেখা। বিহারের সমস্ত পরীক্ষায় এত দুর্নীতি হয় যা ভাষায় প্রকাশ করা যায় না। এই পরিযানের ব্যাপারে আমরা খুবই অসন্তুষ্ট। আমরা যখন অন্য রাজ্যে যাই তখন কাজ করতে গিয়ে আমাদের অনেক অসুবিধা এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারোর ছেলে মেয়ে এখানে 10,000 টাকার চাকরি করুক, সেটা ভালো, নাকি বাইরে গিয়ে 10 বা 15,000 টাকা রোজগার করুক, যেখানে তাদের অপমান সহ্য করতে হয়? এখানে যদি কোনো কারখানা চালু হয়, তাহলে বিহারের দারিদ্র্য অন্তত কিছুটা হলেও নিশ্চয়ই কমবে। এখানে অনেক দারিদ্র্য আর বেকারত্ব আছে। এই জায়গাটা পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির লোকেদের দিয়ে ভরা, এবং বিহারের লোকও আছে। বেকারত্বের বর্তমান পর্যায়ে কিছু পরিবর্তন করা হবে যাতে কিছুটা উন্নতি হতে পারে। বেকারত্ব তো আছেই। একজন তার ছেলেকে বিএ পাশ করিয়ে চাকরির জন্য আবেদন করায়, কিন্তু চাকরি পায় না, কারণ সবাই ঘুষ চায়। তাহলে তারা টাকা পাবে কোথা থেকে? একজন গরিব মানুষ যে দিন আনে দিন খায়, সে ঘুষ দেওয়ার টাকা কোথা থেকে পাবে? বিহারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সবাই যখন জাতপাতের কথা বলে, তখন মহিলা ভোটাররা প্রায় ততটাই বা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। যেমন শিকা বলছিল, 1962 সাল থেকে মহিলাদের ভোটদানের হার বিপুলভাবে বেড়েছে। 1962 সালে নির্বাচন কমিশন প্রথমবার মহিলা ও পুরুষদের ভোটদানের হার মাপা শুরু করে। ভোটদানের হারে মহিলা ভোটাররা পুরুষদের থেকে অনেক পিছিয়ে থাকতো। এখন তারা পুরুষদের থেকে 5.2% এগিয়ে আছে। এখন নীতিশ কোনোভাবে মহিলা ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন। কেন? প্রথমত, এই নির্বাচনের সবচেয়ে বড় খবর ছিল ঠিক নির্বাচনের আগে 10,000 টাকা অনুদানের ঘোষণা। অনেকে বলে এটা সরকারি টাকা ব্যবহার করে ভোট কেনার মতো, বা যাই হোক না কেন, ভালো লাগুক বা না লাগুক, এটা কাজ করে। কিন্তু তার চেয়েও বড় কথা, এই 10,000 টাকাকে
মহিলারা বিচ্ছিন্নভাবে দেখছেন না। মহিলারা মনে করেন নীতিশ নারী বান্ধব, এবং এই ব্যাপারটা বেশ অনেক দিন আগের। নীতিশকে কেন নারী দরদি বলে মনে করা হয়? ভোটাররা বলেন যে সমস্ত মহিলাদের জন্য বর্তমান 10,000 টাকার উপহারের আগেও আরও বড় নজির রয়েছে। উদাহরণস্বরূপ 2007 সালে, এবং আমার মনে আছে নীতিশ কুমারের সাথে এই নিয়ে আলোচনা করার কথা, তিনি বিহারের প্রতিটি স্কুল ছাত্রীকে সাইকেলের জন্য টাকা দিয়েছিলেন এবং এটি অসাধারণভাবে সফল হয়েছিল। 2016 সালে তিনি মদ নিষিদ্ধ করার ঘোষণা করেন, প্রধানত মহিলাদের সেই কষ্টের কথা মাথায় রেখে যা তাদের পোহাতে হয় যখন মদ অবাধে পাওয়া যায়। এবং তারপর অবশ্যই এখন মহিলাদের জন্য এই 10,000 টাকার উপহার, যাকে গত 2 বা ততোধিক দশকের এই ইতিহাসের প্রেক্ষাপটে দেখা উচিত। আমরা কিভাবে জানব যে মহিলারা সত্যিই নীতিশকে পছন্দ করেন? প্রকৃত ফলাফল দেখায় যে রাজ্য জুড়ে নির্দিষ্ট কিছু নির্বাচনী এলাকায় মহিলা ভোটাররা নির্ধারক। যেখানে মহিলা ভোটের হার বেশি সেখানে এনডিএ জেতে, এবং যেখানে তা কম সেখানে মহাগঠবন্ধন জেতে। শুধু কোশি এবং দারভাঙার দিকে তাকান। কোশিতে, যেখানে মহিলাদের ভোটের হার পুরুষদের চেয়ে 12.5% বেশি ছিল, এবং দারভাঙায়, যেখানে তা 11.9% বেশি ছিল, এনডিএ যথাক্রমে 77% এবং 73% আসন জিতেছে। এর বিপরীতে পাটনা এবং মগধের মতো এলাকায়, যেখানে পুরুষদের ভোটের হার বেশি ছিল, এনডিএ খারাপ ফল করেছে। পাটনায় মাত্র 30% এবং মগধে 23% আসন জিতেছে। সুতরাং কেউ অস্বীকার করতে পারে না যে আজ মহিলারা নিজেরাই একটি ভোট বেস, কিন্তু এর মানে এই নয় যে ধর্ম এবং বর্ণ একটি কারণ হবে না। ঐতিহাসিকভাবে বিহারে মহিলারাও ভোট দিয়েছেন, মূলত নীতিশের কারণে। মহিলারা সেই রাজনৈতিক জোটকে বেশি ভোট দেওয়ার প্রবণতা দেখিয়েছেন যার অংশ ছিলেন নীতিশ কুমার, এবং এটা এমন একটা বিষয় যা সম্পর্কে আমরা খুব সচেতন, এবং আমাদের হাতে যেটুকু সময় বাকি আছে তাতে আমরা যতটা সম্ভব কঠোর এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করার চেষ্টা করছি, এবং আমার মনে হয় এই নির্বাচন সেদিকেই যাবে যেদিকে মহিলারা যাবে। বিহার সুতরাং মহিলাদের ভোট খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, এবং স্পষ্টতই আমরা জাতপাতের প্রসঙ্গে আসব, যা নিয়ে সবাই কথা বলছে। কিন্তু এই নির্বাচনে মহিলাদের উপর মনোযোগ দেওয়াটা খুব স্পষ্ট, এবং সেই 10,000 টাকার উপহারটা একটা মাস্টার স্ট্রোক ছিল। তা বৈধ হোক বা না হোক, এটা একটা মাস্টার স্ট্রোক ছিল, এবং এটা মহিলাদের সাহায্য করবে, তাই না? নীতিশের আরও কিছু সুবিধা আছে। তাকে একজন বন্ধুত্বপূর্ণ মানুষ বলে মনে হয়, মহিলাদের জন্য ভীতিপ্রদ নন। আরও গুরুত্বপূর্ণ হলো, প্রতি নির্বাচনের সময় তিনি লোকনে লালুর জঙ্গল রাজের কথা মনে করিয়ে দেন। এখন জঙ্গল রাজপুরুষদের চেয়ে মহিলাদের অনেক বেশি বিপন্ন করে, এবং আমি মনে করি সেটাও তাকে সাহায্য করে। যদিও আমি মনে করি ভোটারদের 1/3 জন্মই হয়নি যখন লালু ক্ষমতায় ছিলেন। তিনি ক্রমাগত বলতে থাকেন, এবং যেমনটা আমি বললাম, তিনি একটি ভালো জোট গঠন করেছেন, তার একটি সৌম্য চেহারা আছে, তিনি ভীতিপ্রদ নন, এবং তিনি লোকনে লালুর জঙ্গল রাজের কথা মনে করিয়ে দেন। এই সব কিছু মিলে আমার মনে হয় একটা পার্থক্য তৈরি করে এবং মহিলাদেরকে তাকে ভোট দিতে রাজি করায়। এই বাক্যটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে। এটি ইংরেজি শব্দগুচ্ছ ল অ্যান্ড অর্ডারের ওপর একটি শ্লেষ, আইন ও শৃঙ্খলা। আপনি যদি আইন ও শৃঙ্খলার বিষয়টি নিয়ে বিতর্ক করতে চান, বা দাবি করেন যে একটি সরকার অন্যটির চেয়ে ভালো ছিল, আপনাকে অবশ্যই আপনার যুক্তিকে ডেটা দিয়ে সমর্থন করতে হবে।
এনসিআরবি এর ডেটা অনুসারে 2005 সাল থেকে অপরাধ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যখন লালু এবং রাবড়ি দেবী ঝাড়খণ্ড সহ অবিভক্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। একটি বৃহত্তর এলাকা যার জনসংখ্যাও বেশি ছিল। অপরাধের হার তখনও পরবর্তী সরকারের অধীনে যা ছিল তার চেয়ে কম ছিল। হ্যাঁ, এটা অনেক বেড়েছে। আমি বিশ্বাস করি আমার প্রজন্মই শেষ প্রজন্ম যারা 1990-এর দশকের জঙ্গল রাজ শাসনের সময় কি ঘটেছিল তা সত্যিই বোঝে। আমার রাজ্য পিছিয়ে পড়েছিল কারণ লালুজি এবং রাবিজির 15 বছরের শাসন অর্থনৈতিক প্রবৃদ্ধি থামিয়ে দিয়েছিল, ব্যাপক পরিযানে বাধ্য করেছিল এবং এতটাই গভীর এক খাত তৈরি করেছিল যে উন্নয়নের কথা ভাবারও আগে সেটা ভরাট করার প্রয়োজন ছিল। আসলে অনেক সময় লেগেছিল। ওরা যা নিয়ে কথা বলে তার বেশিরভাগটাই হলো অরাজকতা। ওদের যা নিয়ে কথা বলা উচিত তা হলো এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ওরা বিহারের মানুষের জন্য কি করেছে, শিক্ষার উন্নতির জন্য ওরা কি করেছে, প্রায় কিছুই না। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য ওরা কি করেছে, প্রায় কিছুই না। ওরা কি কর্মসংস্থান করেছে? না। অপরাধ কি কমানো হয়েছে? একদমই না। দুর্নীতি কি নিয়ন্ত্রণে আনা হয়েছে? এটা সীমা ছাড়িয়ে গেছে আকাশ ছোঁয়া। তাই ও জঙ্গলরাজ নিয়ে কথা বলছে। বিহারে ঘোরার সময় আমাদের একটা সমস্যা হলো যে গ্রামের মহিলারা অচেনা শহর থেকে আসা পুরুষদের সাথে কথা বলতে একটু দ্বিধাবোধ করেন। কিন্তু আপনি অনেক মহিলার সাথে কথা বলেছেন এবং আপনার লক্ষ্য ছিল তারা কি ভাবছেন তা দেখা। আপনার সাধারণ ধারণাটা কি হলো? তারা কি খুব নীতিশ কুমারের পক্ষে, নাকি তারা একটু দ্বিধাগ্রস্ত? কি দেখলেন আপনি? আমার মনে হয় এই 10,000 টাকা একেবারে খেলা ঘুরিয়ে দিয়েছে। সেই সব মহিলাদের কথা ভাবা যাক যারা মূলত বাড়ির ভেতরেই থাকেন অথবা পরিবারের কোনো জমি বা খামারে কাজ করেন। তো তারা বলেছেন আমরা একটা সেলাই মেশিন কিনবো, আমরা একটা গরু কিনবো। তাদের জন্য এটা সত্যি একটা অনেক বড় ব্যাপার ছিল। কিন্তু আপনি যদি সেই সব মহিলাদের দিকে দেখেন যারা একটু বাড়ির বাইরে পা রেখেছেন, একটা ছোট চায়ের দোকান শুরু করেছেন অথবা সবজি বিক্রি করেন, তারা বলেন দেখুন আমরা 10,000 টাকাটা নিব, কারণ সরকার যখন দিচ্ছে তখন আমরা নেব না কেন। কিন্তু 10,000 টাকা একটা ব্যবসা চালাতে বা নতুন ব্যবসা শুরু করার জন্য যথেষ্ট নয়, এবং আমরা অন্যান্য প্রস্তাবও ভেবে দেখতে রাজি আছি। অন্যান্য দলগুলো কি দিচ্ছে তা আমরা দেখব। এখন এই মনোভাবটা অনেকটাই বেড়ে যায় যখন আপনি তরুণ ভোটার, তরুণী এবং প্রথমবারের ভোটারদের কাছে যান, যারা বলেন যে 10,000 টাকার কোনো মানেই হয় না, আমরা আমাদের ভবিষ্যতের জন্য আরও বেশি বিনিয়োগ চাই। সুতরাং মহিলাদের মধ্যেও যদিও তাদের বেশিরভাগই মনে করেন যে তারা একেই তাদের ভোটের সাথে যুক্ত করবেন, মতামতগুলো কত আলাদা। আপনার গ্রামের মহিলারা 10,000 টাকা পেয়েছেন। আপনারা সবাই পেয়েছেন কি না? অর্ধেক পেয়েছে আর অর্ধেক পাইনি, এবং আমরাও আমাদেরটা পাইনি। 10,000 এসেছে। আমরা একটা এগ চাউমিনের দোকান খুলেছি। ওদের বলুন 10,000 থেকে আমাদের একটা লাভ হয়েছে। 10,000 টাকা পেয়েছি। সামু আসছে, ওটা দিয়ে তুমি কি করবে? এটা দিয়ে কি করতে হবে? তো আমরা টাকাটা পেয়েছি। আমি এখনো এটা বুঝতে পারছি না, আমি টাকাটা তুলতে পারছি না। ব্যাংকের সাথে আধার কার্ড লিংক করা নেই। দেখা যাবে যে লিংক করা আছে। সবাই শুধু বড়াই করছে যে একজনকে 10,000 টাকা দেওয়া হয়েছে আর আরেকজনকে 10,000 টাকা। সরকার পাগল হয়ে যাচ্ছে। সরকার নিজের পকেট থেকে আমাদেরই টাকা আমাদের ফিরিয়ে দিয়েছে, আর সেটাও নির্বাচনের সময়। নির্বাচনের আগে সরকার এই ফান্ড কোথায় দিচ্ছিল, সেই জন্যই এটা কিছুই না। এটা ভোট পাওয়ার একটা নতুন নিয়ম আর টাকা বিলি করার একটা নতুন উপায়। আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা জমা হয়েছে, আপনি সেটা দিয়ে কি করবেন? আপনি কি ব্যবসায় বিনিয়োগ করবেন? আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা এটাকে এইভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাব? আমরা এটাকে এইভাবে বাড়াবো, একটা বড় দোকান খুলবো, আর গ্রামে একটা মুদিখানার এটিএম
আর একটা দোকান বসানোর কথা ভাবছি। তাহলে নিজের জমিতেই চলি, অন্য কারোর জমিতে নয়। জমিটা কবে খালি হবে? ফরাবে না, এ রাজি নয়। 10,000-এ গরুকার সওদাটা হলো না। আমি দুটো ছাগল কিনেছিলাম আর তাদের মধ্যে একটা ধাক্কা খেয়ে মারা গেছে। এখন আমাদের ভয় লাগছে যে নীতিশ কুমার আমাদের মতো বেকার লোকেদের উপর চক্রবৃদ্ধি সুদ চাপিয়ে দিয়েছেন। পেছনের কিছু আওয়াজের জন্য আমাকে ক্ষমা চাইতে হবে, কারণ আপনারা সেটা শুনতে বাধ্য। আমরা গঙ্গা তীরে আছি আর এটা ছট উৎসবের সময় এবং বিহারে থাকার জন্য একটি সুন্দর সময়। ভবিষ্যতের জন্য অন্য কেউ আপনাকে যে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তখনই আপনি পান। মানে আপনি জানেন যে অনিশ্চয়তা, একটা হলো 100% নিশ্চয়তা, অন্যটা হলো জানেন তো যদি। তাই এর মতো দিনগুলি মহারাষ্ট্রের ভোটারদের প্রভাবিত করে। আপনার কি মনে হয় এটা এখানের ভোটারদের প্রভাবিত করতে চলেছে? আমার মনে হয় হ্যাঁ, কারণ আমার মনে হয় মহিলারা আমাদের টিমকে যে মন্তব্যগুলো করেছিলেন তার মধ্যে অনেকগুলোতেই ছিল যে এটা হলো ব্যাংকে জমানো টাকা, আমরা জানি না অপর দিকে কি হতে চলেছে। কিন্তু আমার মনে হয় যে অনেক জেনজি মানুষ যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তারা অনুভব করেছিল যে এই 10,000 কোনো কাজের জিনিস নয়। তারা চেয়েছিল এটা ভানলি বিশ্ববিদ্যালয় শেষ করুক, কিন্তু পরিশেষে আপনাকে মনে রাখতে হবে যে নীতিশ মহিলাদের ভোটের উপর তখন থেকে কাজ করছেন যখন থেকে তিনি সেই সব লোকেদের সাইকেল দিয়েছিলেন যারা সেগুলো পেয়েছিল, অথবা যখন তরুণ প্রজন্মের জন্য মদ্যপান নিষিদ্ধ করা হয়েছিল সেই লোকেরা এখন বড় হয়ে ভোটার হয়ে গেছে এবং সাইকেলটা তাদের জন্য একটা গেম চেঞ্জার ছিল। ওয়েস্ট বেঙ্গল অ্যাকশন তিনি তাই বলেছেন, তাহলে তারা ভোট দেবে না কেন? কারণ তারা মনে রাখে। তাই এই নির্বাচনে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রণয়, আমি আপনাকে বলি, গত 6 মাস ধরে বিশেষ করে আরজেডি এবং প্রশান্ত কিশোরের জন সুরজ মহিলাদের কেন্দ্র করে তাদের সমস্ত কর্মসূচির ঘোষণা করেছিল। যেমন প্রতি মাসে 2,500 টাকা, বছরে 30,000 টাকা এবং আগামী 5 বছরে 1.5 লক্ষ টাকা। তাই একভাবে বলতে গেলে নীতিশের আশেপাশের আমলারা, যারা এখানকার এক অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার অংশ, তারাও মহিলা ভোটারদের নিজেদের দিকে টানার চেষ্টা করেছে। এবং আমরা একটা প্রবণতা লক্ষ্য করেছি, যেমনটা কেউ কেউ বলছেন যে আমাদের দেশে যে রাজ্যেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে সেখানে ক্ষমতাসীন সরকারই পুনরায় নির্বাচিত হয়েছে। আজকাল নীতিটা খুব স্পষ্ট, আপনি আমাকে টাকা দিন, আমরা আপনাকে ভোট দেব। আর এটা বিহারেও কাজ করছে। ওয়েস্ট বেঙ্গল অ্যাকসেন্ট এর প্রভাব মাটিতে দেখা যাচ্ছে। তেজস্বী আর প্রশান্ত কিশোর যাই প্রতিশ্রুতি দিক না কেন, কিন্তু মহিলা ভোটারদের ঝোঁক নীতিশের দিকেই। কিন্তু এটা বিহারের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন। এর কারণ হলো আপনি এখন দেখবেন যে শুধুমাত্র 10,000 টাকাই নয় যা মহিলাদের অ্যাকাউন্টে গেছে, উপভোক্তাদের অ্যাকাউন্টে একটা বড় অঙ্কের টাকা পাঠানো হয়েছে। এটা 30,000 কোটিরও বেশি। উনি চলে গেছেন। তাহলে বিহার গরিব, কিন্তু তার ভোটারদের গল্পটা অন্য। এই নির্বাচনে অন্তত একটা আকস্মিক লাভ তো হচ্ছে। 10,000 টাকা শুধু একটি সম্ভাব্য বড় ঋণের জন্য বীজ অর্থ। এটি একটি মহিলা কর্মসংস্থান প্রকল্প নয়, এটি একটি মহিলা ঋণ গ্রহীতা প্রকল্প। মানুষজন ইতিমধ্যেই বোঝার তলায় কষ্ট পাচ্ছে এবং আপনি শুধু তাতে আরও যোগ করতে চান। তাই আমরা মনে করি যে মহিলারা এই 10,000 টাকার স্কিমে এত মুগ্ধ, তারা এর পক্ষে ভোট দেবে। নীতিশ কুমার সরকার আর হচ্ছে না। নির্বাচন শেষ হয়ে গেছে, টাকা আত্মসাৎ করা হয়েছে, খেলা শেষ। কোন মহিলা ব্যবসা শুরু করতে পারে? খরচ তো হবেই, আর খরচ হলে তো ঋণও শোধ করতে হবে। তাহলে সুদ সহ সেটা কিভাবে সম্ভব হবে? সরকার 20 বছর ধরে কিছুই করছিল না। এখন নির্বাচন এসেছে বলে 10,000 টাকা ঘুষ হিসেবে দেওয়া হচ্ছে। ও বাজ এবং মনীষ তরুণ ভোটারদের নিয়ে কথা বলছিল এবং এই 10,000 টাকা তাদের জন্য গেম চেঞ্জার হবে কিনা। কিন্তু আমার মনে হয় তরুণ ভোটাররা, মহিলা হোক বা পুরুষ, শুধু এই অনুদানের ঊর্ধ্বে দেখছে, বুঝলেন?
তারা এখানকার কলেজ স্কুলের অবস্থা নিয়ে স্পষ্টতই হতাশ। শিক্ষার শোচনীয় অবস্থা, পরিযান এবং বেকারত্ব তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। এবং তারা একটা বিষয়ে খুব স্পষ্ট যে কোনো সরকারেরই 5 থেকে 10 বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়। তারা পরিবর্তন চায় এবং এখানে আমার মনে হয় তারা আকৃষ্ট হয়, অন্তত যারা সোশ্যাল মিডিয়ায় আছে। সবাই কোনো না কোনো ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চেনে। প্রশান্ত কিশোর যেভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পেরেছেন তাতে তারা খুব প্রভাবিত। যখন আপনি কাউকে খুব বেশি সময় দেন তখন আপনার নিজের সাম্রাজ্য ভেঙে পড়ে, যেন অস্থিরতার সাথে একটি সংঘাত তৈরি হয়। এই রকম পরিস্থিতিতে যে আপনার নিজের লোক নয় সে তার কাজ করে চলে, কারো 10 বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়। পরিবর্তন জরুরি, তাই না? যদি উনি আসেন তো একই লোক হবে। কে আসবেন? এই তো প্রশান্ত কিশোর। মনে হচ্ছে যে এটা প্রশান্ত কিশোরের সময়, তাই আমার ভোটটা ওনাকেই যাবে। এইবার আমরা আমাদের ভোটটা স্বরাজ পার্টিকে দেওয়ার কথা ভাবছি। জনস্বরাজ পার্টিকে। পরিবর্তন তো হবে, কিছু না কিছু তো ঘটবেই, এমনটা নয় যে হবে না। সবার নানান ধরনের মতামত আছে, এখন সেরকম কিছু নেই। লোকেরা লালুজির ভয়ে বিজেপিকে ভোট দেয়, আর মুসলমানরা মোদিজির ভয়ে লালুজিকে ভোট দেয়। এই প্রথমবার তারা জন স্বরাজকে একটি সৎ প্রচেষ্টার মাধ্যমে তৈরি হওয়া এক শক্তিশালী বিকল্প হিসেবে দেখছে। লোকেরা তাকে দেখছে, তার মূল্যায়ন করছে এবং তাকে পরখ করছে। আমরা এটা বলছি না যে সমস্ত লোক যারা জন স্বরাজ নিয়ে কথা বলছে বা এর মূল্যায়ন করছে তারা এর সমর্থক। তবে বিহারের এক বিরাট অংশ যারা পরিবর্তন চায় তারা জন স্বরাজকে একটি বিকল্প হিসেবে দেখছে এবং তাদের মধ্যে থেকে বহু সংখ্যক মানুষ জন স্বরাজে যোগও দিচ্ছে। তিনি আবিষ্কার করেছেন যে সোশ্যাল মিডিয়া ভোটে রূপান্তরিত হয় কিনা সেটা এখনো দেখার বাকি, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে তিনি এটি অনেক ব্যবহার করেন এবং তিনি প্রচুর। কিন্তু মূল বিষয় হলো তারা মনে করে যে পরিস্থিতি খারাপ, সরকার কাজ করছে না। কিন্তু তারা কি মনে করে যে অন্য প্রধান বিরোধী দল আরজেডি এবং কংগ্রেস এর থেকে ভালো কিছু করবে? এটাই তো ব্যাপার। একটা দিক কি অন্যটার চেয়ে ভালো, নাকি সবাই সমানভাবে খারাপ? এই মুহূর্তে তারা এতটাই হতাশ যে তারা শুধু পরিবর্তনের কথা বলছে। তারা এটা নিয়ে মুখ খুলছে না যে ঠিক তেজস্বী বা প্রশান্ত কিশোরের মধ্যে কে ভালো হবে সেটা নয়, তারা পরিবর্তন চায়। ঠিক। ডক শিখা যা বলছিল তার সঙ্গে আমি কিছু যোগ করতে চাই। আমরা পাটনা ইউনিভার্সিটিতে গঙ্গার তীরে আছি, যা বিহারের প্রধান এবং সেরা বিশ্ববিদ্যালয়। পরিহাসের বিষয় হলো যে পাটনা সায়েন্স কলেজ, যেখান থেকে এত আইএএস এবং আইপিএস অফিসার তৈরি হতো, সেটি আজকের অনেক শীর্ষ আমলার শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে ক্যাবিনেট সচিব রাজীব গৌবাও আছেন। এনডিএ বা নীতিশ কুমারের কার্যকালে সায়েন্স কলেজের অধ্যক্ষের হোম সায়েন্সে মাস্টার অফ আর্টস ডিগ্রি ছিল। তার কিছু করার নেই। এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের নৈরাজ্যের মধ্যে বিহার এখন রয়েছে, কিন্তু এর কোনো প্রতিকার নেই। আপনি যেমন বললেন, যখন ভোট দেওয়ার সময় আসে তখন সেই ভোটাররা এই ভেবে সিদ্ধান্ত নেন যে তাদের ভোটে আরজেডি আবার ক্ষমতায় ফিরে আসতে পারে কিনা। যেহেতু পুরুষদের তুলনায় মহিলাদের ভোটার উপস্থিতির হার বেশি এবং তারা বেশিরভাগই নীতিশ ও এনডিএকে সমর্থন করেন, তাই প্রচলিত ধারণাটি হলো যে জোটকে ক্ষমতায় ফিরিয়ে আনার ক্ষেত্রে তারাই নির্ণায়ক ভূমিকা পালন করবে। এটা লক্ষ্য করা খুব গুরুত্বপূর্ণ যে নীতিশ এবং এনডিএ আসলে এখনো দুর্বল। তাদের বিরুদ্ধে সামান্য ভোট সরে গেলেই এনডিএ বিহারে হেরে যেতে পারে। এটি একটি খুব সুইং সংবেদনশীল রাজ্য। এনডিএর ক্ষমতা হারানোর জন্য প্রয়োজনীয় শতাংশ সুইং মাত্র 3%। এনডিএর বিরুদ্ধে 3% সুইং হলে তারা ক্ষমতা হারাবে, কারণ তারা অনেক আসন হারাবে। এটাই সংবেদনশীলতা। কিন্তু বিহার এবং অনেক রাজ্য সরকার ভোটের সামান্য সুইংয়ের প্রতি দুর্বল। ভারতে নির্বাচনী আসনগুলি ভোট সংখ্যার প্রতি অত্যন্ত সংবেদনশীল। রাজ্যভিত্তিক হিসাবে দেখলে
বিহার, তামিলনাড়ু, দিল্লি, ছত্তিশগড়, কর্ণাটক, ইউপি, আসাম এবং আরও অনেক রাজ্য সরকার তাদের বিরুদ্ধে মাত্র 3% সুইংয়ের ফলে ক্ষমতাচ্যুত হওয়ার জন্য দুর্বল। সম্ভবত সবচেয়ে কম দুর্বল এবং সবচেয়ে মজবুত রাজ্যগুলি যেখানে সুইং আসনের পরিবর্তনে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে না সেগুলি হলো পাঞ্জাব, যেখানে সরকারকে ক্ষমতাচ্যুত করতে -11% সুইং প্রয়োজন, গুজরাট -11% এবং অন্ধ্রপ্রদেশ 9%। অন্যদিকে কিছু খুব দুর্বল রাজ্য রয়েছে। হরিয়ানায় 1% মার্জিনে সরকার ক্ষমতা থেকে পড়ে যাবে এবং রাজস্থান ও ওড়িশাও 1% মার্জিনের সাথে খুব সংবেদনশীল। যদিও বিহারে 3% মার্জিন খুব কম মনে হয়, কিছু রাজ্য আরও বেশি সংবেদনশীল। সুতরাং যদি আপনি ভোটে সুইংয়ের প্রতি, আসনের পরিবর্তন বা সরকারের পরিবর্তনের সংবেদনশীলতা নিয়ে কথা বলেন, তাহলে শুধু ভারতের বিভিন্ন রাজ্যের এই তালিকাটি দেখুন। সুইং বনাম আসনের ক্ষেত্রে কোন রাজ্যগুলি সবচেয়ে বেশি অস্থির? সরকারের বিরুদ্ধে 3% সুইং হলে কত শতাংশ আসন খোয়া যায়? রাজস্থানের দিকে দেখুন, 20% আসন খোয়া যায়, তামিলনাড়ু 20%, এবং সেই হিসাবে বিহার মাঝামাঝি কোথাও রয়েছে, কিন্তু তবুও 3% সুইংয়ের ফলে 14% আসনের হাতবদল হয়, যা প্রায় 34টি আসন, যা সরকারকে ফেলে দেয়। যদিও কিছু রাজ্যে এটি ততটা বড় বিষয় নয়, মোটের উপর সারা ভারত জুড়ে সরকারগুলি ছোটোখাটো সুইংয়ের প্রতি খুব দুর্বল। দোরাব, ভোটের প্রতি আসনের এই সংবেদনশীলতা কেন? মনে রাখার বিষয় হলো, এই কারণেই বিহারের ছোট দলগুলি যেমন হাম এবং ভিআইপি খুব গুরুত্বপূর্ণ। সেই কারণেই বড় দলগুলি এই ভোটারদের পেছনে ছুটছে। ভোটে সামান্য বদল আসনে বড় পরিবর্তন আনতে পারে। এবং আরও যা বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা হলো বিপুল সংখ্যক নির্দল প্রার্থী। বিহারে প্রায় 20% ভোট নির্দল এবং অন্যান্য দল থেকে আসে। সুতরাং ছোট দল বা নির্দলদের থেকে 2 বা 3% ভোটের কোনো বদল আপনার সরকার ফেলে দিতে পারে। ঠিক দোরাব বস, এটা আশ্চর্যজনক যে কিভাবে 3% ভোটের বদল আসনে 20% পরিবর্তন আনতে পারে, বা বিহারে 14%। এটা একটা বিশাল, অত্যন্ত সংবেদনশীল ভোটের বদল ও আসনের অনুপাত। এটা খুব বেশি। যদি আপনি আরেকটু এগিয়ে 10% ব্যবধানের ক্ষেত্রে দেখেন, যেখানে 5% ভোটের বদল প্রভাব ফেলতে পারে, সেখানে প্রায় 50 থেকে 60% আসন দুর্বল হয়ে পড়ে। এমনকি যদি আপনি গত সাধারণ নির্বাচনের দিকেও তাকান, যেখানে এনডিএ 49% ভোট পেয়েছিল, সেখানে 10% বা তার কম ব্যবধানের আসনের সংখ্যা হলো 49%। এটা প্রায় অর্ধেক আসন। কিন্তু আরেকটি বিষয় যা আমাদের এই নির্বাচনে অন্তর্ভুক্ত করতে হবে তা হলো জোটের সামান্য পরিবর্তন যা ঘটেছে। চিরাগ পাসওয়ান, যিনি গতবার এনডিএর বিরুদ্ধে লড়েছিলেন, তিনি এখন এখানে আছেন এবং ভিআইপি মহাগঠবন্ধনে যোগ দিয়েছে। সুতরাং সেখানে কিছু ভোট এদিক ওদিক হয়েছে যা ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। পাসওয়ান গত নির্বাচনে 5.5-6% পেয়েছিলেন। প্রদত্ত লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে রয়েছে। এছাড়াও অন্যান্য ছোট জোট রয়েছে যারা এবছর জিততে পারে। আমি অভিজ্ঞতা থেকেও বলছি, কারণ গতবার আমি নিজে একা দাঁড়িয়েছিলাম। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসে যে ভোটের একদিন বা এক রাত আগে পুরো পরিস্থিতি পাল্টে যায়, কারণ ভাসমান ভোটাররা শেষ পর্যন্ত সেই প্রার্থীকেই ভোট দেন যাকে তারা বিশ্বাস করে যে কোনো পরিবর্তন আনবে, এবং লড়াইটা দ্বিমুখী হয়ে দাঁড়ায়। সুতরাং তারা এমন কাউকে ভোট দিতে চাইবে না যদি তাদের ভোট নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এখনই গচ্ছি। আচ্ছা, ওটা তো সরকারি স্তরে হলো, কিন্তু নির্বাচনী এলাকার স্তরে কি কোনো প্রতিষ্ঠান বিরোধিতা আছে? প্রদত্ত লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে রয়েছে। ডেটা কি দেখাচ্ছে? তাহলে কি স্বতন্ত্র প্রার্থী বা দলগুলো প্রতিষ্ঠান বিরোধিতার সম্মুখীন হয়? সার্বিকভাবে বিহারে আমরা দেখছি যে বর্তমান সরকারগুলো 60% প্রতিষ্ঠান
পন্থী নস্ট্রেন অনুভব করছে। তাহলে প্রত্যেক নির্বাচনী এলাকায় নতুন প্রার্থী দেওয়া কি ভালো, নাকি আগের বিজয়ীদের দিয়ে আবার প্রতিদ্বন্দ্বিতা করানো? এবার বিজেপি প্লাস জেডিআইইউ এর দিকে দেখা যাক। নতুন প্রার্থীদের জয়ের হার 65%। নতুন প্রার্থীদের জন্য তাদের সাফল্যের হার 65%, কিন্তু পুনঃনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ক্ষমতাসীন প্রার্থীদের জন্য মাত্র 57%। তাই একজন নতুন প্রার্থী থাকা ভালো। এই লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে, কিন্তু আপনি যদি আরজেডি এবং কংগ্রেসের দিকে তাকান, নতুন প্রার্থীরা যারা সেই নির্বাচনী এলাকায় প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বা পার্টি প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা মাত্র 11% জেতে এবং আসীন প্রার্থীরা 43% ক্ষেত্রে জেতে। সুতরাং বিরোধী দল অর্থাৎ আরজেডি এবং কংগ্রেসের জন্য আসীন প্রার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানমুখীনতা রয়েছে, কিন্তু এনডিএতে বর্তমান প্রার্থীদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা আছে। এখন কিছু লোক এটিকে আসলে একটি রাজ্য নির্বাচন বলেননি, প্রার্থীরা গুরুত্বপূর্ণ এবং প্রার্থীদের প্রতিষ্ঠান বিরোধিতা বা প্রতিষ্ঠানমুখীনতাই হলো মূল বিষয়। এবার বিজেপি এবং জেডিআইইউ এর দিকে নজর দেওয়া যাক। এখন কিছু লোক এটিকে আসলে রাজ্য নির্বাচন বলেননি, প্রার্থীদের প্রতিষ্ঠান বিরোধিতা বা প্রতিষ্ঠান তরফদারি মূল বিষয়। প্রথমত, এবার বিহারের নির্বাচন রাজ্যভিত্তিক নয়, এটা বিহারের জন্য নির্বাচন, আসনের জন্য নয়। এই পদের পরিস্থিতি বদলাচ্ছে কারণ এর পাশেরটি বদলাচ্ছে। আর এটা মুখোমুখি প্রতিযোগিতা, যেমনটা আপনি বলেছেন। এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই। তাই আমরা আশাবাদী যে বিহারে সরকার বদলাবে, কিন্তু যদি ভোটের ধরন একই থাকে তাহলে স্পষ্টতই সরকার বদলাবেন না, কারণ এটাই মানুষের মনের প্রশ্ন, তাই না? হয় সরকার রাখুন অথবা সরকার পরিবর্তন। যারা সরকারকে সমর্থন করেন তাদের যদি সরকার পরিবর্তনের কোনো ইচ্ছাই না থাকে, তাহলে কিভাবে তা পরিবর্তন করা যাবে? দীনেশ, এমনটা কেন হয় যে এনডিএ প্রায়শই তাদের প্রার্থী বদল করে, অথচ কংগ্রেস এবং আরজেডি তাদের ক্ষমতাসীনদেরই রেখে দেয়? কারণ আরজেডি একটি বিরোধী দল, তাদের বিধায়কদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করা হয় না, কিন্তু শাসক জোটের একজন বিধায়ক হিসেবে প্রত্যাশা অনেক বেশি থাকে। আপনি আপনার সবচেয়ে শক্তিশালী সমর্থকদের নির্বাচনী এলাকায় অনেক প্রকল্প চালান। আর এটা ঠিক যে এবার সামগ্রিকভাবে দেখলে নীতিশ কুমারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা কম, কিন্তু আপনি যখন নির্বাচনী এলাকা ধরে ধরে দেখবেন তখন ক্ষমতাসীন জোটের বিধায়কদের বিরুদ্ধে অনেক ক্ষোভ রয়েছে। প্রতিষ্ঠান বিরোধিতা কম নয়, এটা প্রতিষ্ঠান পন্থিতা। এখন থেকে আমাদের প্রতিষ্ঠান বিরোধিতা শব্দটি ভুলে যেতে হবে। এটি এখন 30 বছর ধরে চলে আসছে। আমরা শুধু বলি যে বড় অংশে প্রতিষ্ঠান পন্থিতা আছে অথবা 50-50। কিন্তু আমাকে বলুন, আপনি যখন লোকেদের সাথে কথা বলছিলেন তখন কি তারা তাদের স্থানীয় প্রার্থী কাজ বাস্তবায়ন করছেন না বলে অভিযোগ করছিল? আর এটা একটা কঠিন প্রশ্ন, কিন্তু এমন কোনো সাধারণ ধারণা কি ছিল যে লোকেরা বিরোধী দলকে সক্রিয় থাকার জন্য পছন্দ করছিল, যেখানে শাসক দলের প্রার্থীরা তা ছিলেন না? তো অনেক লোকই বর্তমান বিধায়কদের নিয়ে অসন্তোষ প্রকাশ করছিল, বলছিল যে তারা কোনো কাজই করেনি। কথোপকথনে দুর্নীতির অভিযোগগুলো সবসময় উঠে আসতো। যারা পক্ষে কথা বলছিল তারা কেবল একটাই কথা বলতে পারছিল যে উনি রাস্তাটা বানিয়েছেন। তো আমার মনে হয় একটা পাকা রাস্তা থাকাটা এখনো আপনি কতটা কাজ করতে পেরেছেন তার একটা চিহ্ন। কিন্তু এটা সত্যি যে রাস্তা একটা ফারাক গড়ে দেয়। এগুলোর একটা গুণ প্রভাব আছে। এগুলোর আশেপাশে অনেক কিছু হয়, দোকানপাট গড়ে ওঠে, ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। তাহলে এটা শুধু রাস্তাই নয়, এটা দুটোই, তাই না? হ্যাঁ, তো আমার মনে হয় যেখানেই রাস্তা তৈরি হয়েছে এবং তার রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, আমার মনে হয় মানুষজন মোটের উপর খুশি ছিল। কিন্তু একটা কথা তারা সবাই বলেছে, সেটা হলো দুর্নীতি, যে প্রচুর দুর্নীতি ছিল। আর তারা সবাই বলেছে
যে তাদের বিধায়করা অনেক কাজ করে থাকলেও দুর্নীতি আরও বেশি ব্যাপক হয়ে পড়েছিল। ঠিক, ধরা রাজ্য স্তরে প্রো ইনকামবেন্সি, কিন্তু প্রার্থী স্তরে কিছুটা অ্যান্টি ইনকামবেন্সি নিয়ে আপনার কি মনে হয়? প্রদত্ত টেক্সটটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে, সুতরাং যদি তার জাত তার বিরুদ্ধে থাকে বা সে কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে তাহলে প্রতিষ্ঠান বিরোধিতা হতে পারে। কিন্তু আপনি দেখছেন যে এত বিপুল সংখ্যক এনডিএর লোক পুনর্নির্বাচিত হচ্ছেন, যার মানে হলো যে এনডিএর দিকের প্রার্থীরা অনেক ভালো ফল করছেন। নাকি এটা বলা ঠিক হবে যে তারা সরকারি দলের দিকে ভালো ফল করছে এবং বিরোধী দলের দিকে ভালো ফল করছে না? আপনি যদি আরজেডি প্রার্থীদের দিকে তাকান, পুনর্নির্বাচনের হার অনেক কম। এনডিএর ক্ষেত্রে পুনর্নির্বাচনের হার অনেক বেশি, সম্ভবত কারণ সরকারি দলের প্রার্থীরা বিরোধী দলের প্রার্থীদের চেয়ে বেশি কাজ করতে পারেন। আচ্ছা, ঠিক। শিখা, আপনি কি এর সাথে একমত? বর্তমান বিধায়কের প্রতি অসন্তোষের আরেকটি কারণ ছিল বিশেষ করে তরুণদের মধ্যে যে কেউ এই এলাকায় কোনো কারখানা না আনেনি। ঠিক ঠিক, এলাকায় চাকরি তৈরি করেছে। বড় প্রশ্নটা ছিল এখানে কোনো কারখানা নেই কেন? লোকেদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান কেন তৈরি করা হচ্ছে না? বিশেষ করে যেহেতু গুজরাটের সঙ্গে তুলনা করাটা অবশ্যম্ভাবী, কারণ তাদের মধ্যে অনেকেই সেখানে কাজ করে এবং তাদের নেতারাও সেখানকার। ঠিক ঠিক। তো এই প্রসঙ্গে এর কারণটা কি যে নীতিশ কুমারের এনডিএ বিধায়কদের বিরুদ্ধে বেশি প্রতিষ্ঠান বিরোধিতা বা অসন্তোষ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে? वेस्ट बेंगल एक्सेंट ओनादर आई पूर्व होते ब्यांक ओनादर ये जॉत सत्ता काम उच्च बर्नर तार साथे आयाद अंग्रसर ग्लिते बेनी बिसी दर एकती जॉत वेस्ट बेंगल एक्सेंट सूत्रा अन एक जने मिले तार 5 बछरेर में यादे इडी तिनी तार कोर के बेशी गुरुत्व दें अर्थात इडी तिनी उच्चबर्ण থেকে আসে তিনি উচ্চবর্ণ के বেশি গুরুত্ব দেন তাহলে স্বাভাবিকভাবে ये प्रतिक्रिया वेस्ट बेंगल एक्सेंट तारा বেশিরভাগই বিসি এবিয়ান দলিত সম্প্রদায় থেকে এবং হয়তো যারা শাসক দলে আছেন তাদের কাছে প্রত্যাশাও বেশি থাকে। ওয়েস্ট বেঙ্গল অ্যাকসেন্ট তারা আরও বেশি কিছু করে নাকে। আপনি শাসক দলে আছেন কিন্তু বিরোধীদের ক্ষেত্রে কিছুটা আপনার সামাজিক ভিত্তিতে একটু বেশি বিস্তৃত, একটু চরম। ওয়েস্ট বেঙ্গল অ্যাকসেন্ট এবারের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। ইয়া মিলাডের যিনি 10,000 টাকার ব্যাপজন প্রিয়া প্রতিশ্রুতির মতো প্রভাবশালী, তাহলে নির্বাচন 2 দফায় হবে ইয়া অভূতপূর্ব। আমাদের 6 দফা, 5 দফা, এমনকি 3 দফাতেও নির্বাচন হয়েছে, কিন্তু বহু বছরের মধ্যে এই প্রথমবার আমাদের 2 দফায় নির্বাচন হচ্ছে। আপনি যদি শুধু বিধানসভা নির্বাচনগুলো দেখেন, 2020-তে 3 দফা ছিল, 2015-তে 5 দফা, 2010-এ 6 দফা, 2005-এ 4 দফা। 2005-এ 4, 5, 6 দফা থেকে কমে 2 দফায় আসাটা একটা বড় পরিবর্তন। আর এটা কেন হয়েছে? কিন্তু দফার সংখ্যা কমানোর ফলে লাভটা কার হয়? সাম্প্রতিক নির্বাচনের তথ্য থেকে বোঝা যায় যে বহু দফায় নির্বাচন সাধারণত এনডিএর ক্ষতি করে। 2024 সালের লোকসভা নির্বাচনে বিহারে 7টি দফায় ভোট হয়েছিল। প্রতিটি দফায় এনডিএর বিরুদ্ধে ভোটের হাওয়া ক্রমশ ঘুরে যেতে দেখা গেছে। প্রচার যত দীর্ঘ হয়েছে এনডিএর ফল তত খারাপ হয়েছে। এটা একটা সংকেত যে দীর্ঘ বহু দফায় নির্বাচনে এনডিএ খারাপ ফল করার। ইউপিতে দেখুন কি ঘটেছে। প্রতিটি দফার সাথে বিজেপির ভোট কমতে কমতে আরও কমেছে। আসলে বলা হয় যে যোগী আদিত্যনাথ বলেছিলেন, আমি বলেছিলাম এটা 7 দফায় করবেন না, কিন্তু এটা সত্যি যে প্রতিটি দফায় নির্বাচন যত দীর্ঘায়িত হয়েছে বিজেপি তত খারাপ ফল করেছে। এবং মহারাষ্ট্রেও একই জিনিস। এবং দেখুন মহারাষ্ট্রে কি হয়েছে। প্রতিটি অতিরিক্ত দফার সাথে ভোট কমতেই থেকেছে এবং মহারাষ্ট্রে 5টি দফায় নির্বাচন হয়েছিল। আপনার কি মনে হয় তারা কি এ থেকে কিছু শিখেছে? বহু দফায় নির্বাচন যত দীর্ঘায়িত হয় শাসক এনডিএর ফল তত খারাপ হয়। এ কারণেই এবার মাত্র 2টি দফা। দুঃখিত, শেষ একটা কথা, মাঝখানে দিওয়ালি আর ছট সহ 2 দফা। প্রথম দফায় 1 সপ্তাহেরও কম প্রচার। হ্যাঁ, আমার মনে হয় ছোট জোট বা দুর্বল দলগুলির জন্য, যাদের টাকা এবং সংস্থান কম,
একটি দীর্ঘায়িত নির্বাচন তাদের জানেন তো একটু একটু করে এগিয়ে যাওয়ার এবং একটি প্রচার কার্য টিকিয়ে রাখার ও মানুষের কাছে পৌঁছানোর জন্য সময় দেয়। এনডিএর যে সুবিধাটা আছে তা হলো নির্বাচনের আগের 6 মাসে একটি বড় প্রচার শুরু করার ক্ষমতা। এটা ব্যাপক। আপনি আপনার তহবিল এবং আপনার লোকজনকে একত্রিত করতে পারেন। আপনার কাছে আরো বেশি হেলিকপ্টার আছে, আপনার হয়ে এসে প্রচার করার জন্য আরো বেশি লোক আছে। প্রদত্ত লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে রয়েছে এবং এটি একটি অসম্পূর্ণ বাক্য বলে মনে হচ্ছে। ঠিক, তাহলে এটাকে এত দীর্ঘায়িত করা কেন? প্রদত্ত লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে রয়েছে। এক বাজ একটি খুব যৌক্তিক কারণ দিয়েছেন। এই বিষয়ে আর অন্য কোনো ভাবনা আছে? না, সেরকম কিছু না। এটা বোঝানোটা এতটাই কঠিন। ব্যাপারটা এমন নয় যে দুটো রাজ্যেই জাতপাতের সমীকরণ হঠাৎ করে তাদের বিরুদ্ধে চলে গেছে, বুঝলেন? এর কোনো আসল কারণ নেই। বাজ বেঙ্গল অ্যাকসেন্ট, বাজ এইমাত্র যা বললেন তাছাড়া আমি আর কোনো কারণ ভাবতে পারছি না। আমি সত্যিই অন্য কোনো কারণ ভাবতে পারছি না। মনীষ, এটা শেষ করার আগে আমরা যে জায়গাগুলোতে গিয়েছিলাম তার মধ্যে এক জায়গায় সংরক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আসল লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে। এখানে একটি স্পষ্ট করার সংস্করণ দেওয়া হলো, অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর একজন ব্যক্তিকে তফসিলি জাতি হিসেবে পূর্ণ শ্রেণীবদ্ধ করা হয়েছিল এবং ফলস্বরূপ সংরক্ষণ নীতির মাধ্যমে অনেক চাকরি এবং অন্যান্য সুবিধা পেয়েছিল। কিন্তু তারপর তারা এখন আবার ইবিসিতে ফিরে এসেছে এবং তারা এতটাই ক্ষুব্ধ যে তারা ভোট দেবে না। সুতরাং সংরক্ষণ এবং চাকরি হারানোর আশঙ্কার কারণে ইবিসি ভোট এখন পরিবর্তিত হয়েছে। প্রণয়, এটা সত্যি যে বিহারের বাইরের লোকেরা মনে করে যে ইবিসি ভোট একরকম, কিন্তু ব্যাপারটা তা নয়। এবিসিদের মধ্যেও অনেক বিভাজন আছে। আমরা যেটাতে গিয়েছিলাম সেটা ছিল মাত্র 3%, আর তারা সত্যিই খুব বিরক্ত ছিল। হ্যাঁ, আর এই নির্বাচনে নতুন কি হয়েছে তা আমি আপনাকে বলি। চিরাগ পাসওয়ান এনডিএ এর ভেতরে নীতিশ কুমারের সাথে ফিরে এসেছেন, কিন্তু এনডিএ নেতারা চিন্তিত যে পুরো ইবিসি সম্প্রদায়ের মধ্যে দুটি প্রভাবশালী জাত রয়েছে। একটি হলো মুকেশ সাহানির নিষাদ সম্প্রদায় এবং অন্যটি হলো আইপি গুপ্তার দল, যা তাঁতি তন্তুবায় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। তাঁতি তত্ত্ব একটি ইবিসি জাত ছিল। নীতিশ কুমারের সময় এটিকে তপশিলি জাতি অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের একটা সিদ্ধান্ত এলো আর এটিকে আবার ইবিসি ক্যাটাগরিতে ফিরিয়ে দেওয়া হয়েছে, যার জন্য ইবিসি অর্থাৎ তাঁতি তাতোয়া সম্প্রদায়ের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে। আর কিন্তু দেখুন, এটা তো সুপ্রিম কোর্ট করেছে, তারা নীতিশের ওপর কেন ক্ষুব্ধ? তারা মনে করে যে উনি যথেষ্ট চেষ্টা করেননি। না, তাদের মনে হয় যে বিহার সরকার তাদের হয়ে মামলাটা ঠিকভাবে লড়েনি, আর এর জন্য এনডিএকে অন্তত 15 থেকে 20টা আসনের লোকসান ভোগ করতে হচ্ছে। বিহার সরকার সুপ্রিম কোর্টে সেটাও ঠিকভাবে বোঝাতে পারেনি, যার কারণে এই সংরক্ষণটা কেড়ে নেওয়া হয়েছে। আমরা মজদুরদের জন্য লড়াই করছি আর মরছি তাদের সংরক্ষণ পাইয়ে দেওয়ার জন্য। ওরা সংরক্ষণ দিক বা না দিক, আমরা ভোটটা ওদেরকেই দেব। আমাদের সংরক্ষণ কেড়ে নেওয়া হয়েছে, যে সংরক্ষণ দেওয়া হয়েছিল, আর আমাদের নিজেদের সম্প্রদায় জাতি দিয়ে সরকার গঠিত হয়, আর এখন ওরা আমাদের আলাদা করে দিয়েছে। বিহার জুড়ে পুরো নিষাদ সম্প্রদায়ের 50 লক্ষ মানুষ
হাতে গঙ্গার জল নিয়ে শপথ নিয়েছিল, সংরক্ষণ নেই তো জোট নেই, জোট নেই তো ভোট নেই। আমরা এই সংকল্প নিয়ে কাজ করছি। আর এমন একটা জায়গায় এটাও আমাদের সংকল্প যে আমরা নিজেদের সরকার গড়ব। আমরা সরকার গড়ো, অধিকার পাও, এই স্লোগানের সাথে আছি। আর আমরাও বিজেপিকে বিহার থেকে শেষ করে দিতে চাই, কারণ ওরা আমাদের শেষ করে দিয়েছে। নীতিশ কুমার তাদের এসসি স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেই এসসি স্ট্যাটাস জুলাই 2024-এ সুপ্রিম কোর্ট কেড়ে নেয় মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে। তবে তফসিলি জাতি বিভাগের অধীনে যারা সংরক্ষণ পেয়েছিল, এখন আমার মনে হয় তাদের সবাইকে পূর্ববর্তী প্রভাব থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই সেটা তাদের জন্য একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। মানে এটা অবাক করার মতো ছিল যে কিভাবে তারা সম্ভবত তাদের মধ্যে 90% বলেছিল যে আমরা নীতিশকে ভোট দেব না, কারণ আমরা তফসিলি জাতি হিসাবে সংরক্ষণ হারিয়েছি। দোরাব, আমরা শেষ করার আগে আপনি কি কিছু গুরুত্বপূর্ণ বড় প্রার্থী যাদেরকে আপনি হেভিওয়েট বলেন তাদের বিষয়ে একটু বলবেন? আপনি কি এই নির্বাচনের হেভিওয়েটসদের বর্ণনা করতে পারেন? এবারের সমস্যাটা হলো যে বেশিরভাগ হেভিওয়েটই প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাহলে আমি প্রথমে সেই প্রধানদের দিয়ে শুরু করি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন না। প্রথম হলেন নীতিশ কুমার স্বয়ং, মুখ্যমন্ত্রী। ভিআইপি পার্টির মুকেশ সাহনি উপমুখ্যমন্ত্রী হতে চান যদি আইএনডিআইএ জোট ক্ষমতায় আসে। হামের জিতুন রাম মাঞ্জি, যিনি একজন সাংসদ এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন না। জন সূর্যের প্রশান্ত কিশোর, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না, এবং চিরাগ পাসওয়ানও প্রতিদ্বন্দ্বিতা করছেন না। সুতরাং আসল বড় মাথারা প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এবার দল অনুযায়ী আলোচনা করা যাক, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। প্রথমে বিজেপির সম্রাট চৌধুরী, তিনি উপমুখ্যমন্ত্রী, একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি এবং তিনি তারাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারপর দুজন উপমুখ্যমন্ত্রী আছেন, দ্বিতীয়জনও বিজেপির। তিনি হলেন বিজয় কুমার সিনহা, যিনি লক্ষীসরাই থেকে লড়ছেন, এবং তৃতীয় বিজেপি নেতা যিনি একজন সুপরিচিত ইবিসি নেতা এবং গয়া থেকে 8 বারের এমএলএ, তিনি হলেন প্রেম কুমার। তিনি গয়া শহর থেকে লড়ছেন। এবার জেডিইউ এর দিকে নজর দেওয়া যাক। আমরা যেমন জানি নীতিশ কুমার প্রতিদ্বন্দ্বিতা করছেন না, কিন্তু জেডিইউ এর বিহার রাজ্য সভাপতি উমেশ সিং কুশওয়াহা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জেডিইউ এর একজন বরিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী ও উচ্চবর্ণের নেতা বিজয় কুমার চৌধুরী সাহারানপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার লালুর পার্টিতে আসা যাক। লালু প্রতিদ্বন্দ্বিতা করছেন না, কারণ আমরা জানি তিনি রাজনীতির বাইরে, কিন্তু তার ছেলে এবং উত্তরাধিকারী, যিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং বর্তমান বিরোধী দলনেতা তেজস্বী যাদব, রাঘবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা লালুর একটি ঐতিহ্যবাহী কেন্দ্র। তারপর আরজেডি থেকে আছেন অবধ বিহারী চৌধুরী। তিনি একজন প্রাক্তন স্পিকার এবং সিওয়ান থেকে 6 বারের এমএলএ। প্রদত্ত লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে রয়েছে। তারপর কংগ্রেসের দিকে নজর দেওয়া যাক। শাকিল আহমেদ খান কংগ্রেসের জাতীয় সম্পাদক এবং তিনি খাড়োয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারপর আছেন কংগ্রেসের বিহার পার্টির সভাপতি এনএসসি নেতা রাজেশ কুমার, যিনি পীতাম্বর থেকে লড়ছেন। তারপর আছে সিপিআই, যারা গত নির্বাচনে বেশ ভালো ফল করেছে। মেহবুব আলম সিপিআই এর বিহার রাজ্য কমিটির সদস্য। এবং অবশেষে বিদ্রোহী তেজ প্রতাপ যাদব, লালু যাদবের ছেলে, যাকে তার বাবা দল থেকে বহিষ্কার করেছেন এবং তিনি জেজেডি নামে নিজের দলের হয়ে আরও লড়াই করছেন। এতেই পুরোটা হয়ে গেল। এবার আপনার কাছে ফেরা যাক। যে বিষয়গুলো নিয়ে মানুষ কথা বলছিল তার মধ্যে একটি হলো নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে অনিশ্চয়তা এবং বিলম্ব। অর্থাৎ তারা হয়তো পরে ঘোষণা করবে, কিন্তু মানুষ বিরক্ত। ওরা এখনো পর্যন্ত এটা ঘোষণা করেনি কেন? এই নির্বাচনে কি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়? প্রদত্ত লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে। সুতরাং যদি তাকে ঘোষণা না করা হয়, মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা না করা হয়, আমার মনে হয় দীর্ঘমেয়াদে এটি ক্ষতি করতে পারে। ওরা যদি দেরিতেও ঘোষণা করে তাহলে আগে ঘোষণা করেনি কেন? এটা কিছুটা অপমানজনক ছিল। কার্যত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রণয়, এর একটা বড় প্রভাব ছিল এবং এটা অন্যতম প্রধান কারণ যে যদিও অমিত শাহ বলে থাকতে পারেন যে বিধায়কদের বেছে নেওয়া হবে এনডিএর 2 প্রধান সহযোগী চিরাগ পাসওয়ান এবং উপেন্দ্র কুশওয়াহা,
পরিষ্কার করে দিয়েছেন যে নীতিশই মুখ্যমন্ত্রী থাকবেন। এটা প্রথমবার হয়েছে এবং এর কারণ ছিল যে তারা অনেক জায়গায় এই প্রতিক্রিয়া পেতে শুরু করেছিল যে লোকেরা বলছিল তীরই হলো লণ্ঠন। লন্ডনই হলো তীর, যার মানে হলো যেখানে জনতা দল ইউনাইটেডের কোনো প্রার্থী নেই সেখানে আপনার আরজেডিকে ভোট দেওয়া উচিত, কারণ আরজেডি এবং জেডিআইইউ আদতে একই। আরেকটা কারণ হলো বিজেপির মূল ভোটাররা বারবার বলে যে তারা যোগীর মতো মুখ্যমন্ত্রী চায়। জেডিআইইউর মূল ভোটারদের সন্দেহ যে রাজনৈতিক ক্ষমতা ওবিসি বা ইবিসি সম্প্রদায় থেকে উচ্চবর্ণের কাছে হস্তান্তর করা হবে। মুখ্যমন্ত্রী কে হবেন? শেষবারের মতো আমি এটা আবার পরিষ্কার করে দিই, নির্বাচনটি বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে লড়া হচ্ছে। প্রদত্ত লেখাটি ইতিমধ্যেই ইংরেজিতে আছে। নির্বাচনের ফলাফলের পর আবারও মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জি মুখ্যমন্ত্রী হবেন। আমি বিশ্বাস করি, এটাই আমার বিশ্বাস, কারণ আমি জোটের একজন গুরুত্বপূর্ণ সহযোগী। এখন পর্যন্ত সেখানে নীতিশজির ঘোষণা হয়নি, তিনি বর ছাড়াই প্রচারে গেছেন। এর মানে হলো যে তিনি নীতিশ কুমার জিকে চান না। সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো পদ খালি নেই। এখানে নীতিশ কুমারজি মুখ্যমন্ত্রী, একটি নেতৃত্বের নির্বাচন আছে এবং ভবিষ্যৎ অপর পক্ষের কোনো স্পষ্টতা ছিল না, তাদের অভিব্যক্তি অস্পষ্ট। অমিত শাহ বলছেন যে নির্বাচন পর্যন্ত নীতিশই মুখ্যমন্ত্রী থাকবেন, তারপর আমরা দেখব কথাটি খুব তাৎপর্যপূর্ণ এবং সবাই বোঝে এর মানে কি। এর মূল অর্থ হলো যে নির্বাচনের পর নীতিশ মুখ্যমন্ত্রী হবেন না। কিন্তু জাতপাত ছাড়াও 4-5টি বড় অস্বাভাবিক বিষয় আছে। 10,000 এই ঘটনা যে নির্দিষ্ট কিছু জাত তাদের সংরক্ষণ হারিয়েছে, যে নীতিশের নাম এখনো ঘোষণা করা হয়নি, আর ঘোষণা করা হলেও এটা একটু দেরি হয়ে গেছে। অনেক কিছু যা প্রভাবিত করে, আর অবশ্যই সব থেকে বড় ব্যাপার হলো মহিলাদের ভোট। যখন আপনি লোকেদের সাথে কথা বলেন তখন মূল বিষয়টি কি? আমার মনে হয় এটা এর উপর নির্ভর করবে যে মহিলাদের ভোট জাতপাতের ভোটের চেয়ে বড় হবে কি না, সেটাই নির্ণায়ক বিষয় হবে। জাতপাত কি, কারণ এমনটা নয় যে সমস্ত মহিলাই নীতিশকে ভোট দিচ্ছেন বা তারা তাদের জাতের বাইরে ভোট দিচ্ছেন। একটা দল আছে ভোটের মোড় ঘোরানোর জন্য যথেষ্ট বড় একটা দল থাকতে পারে, কিন্তু জাতপাত, কারণ আমি যেমন আগে বলেছি কেউ এদিকে সরেছে কেউ ওদিকে সরেছে, জাতপাত তবুও একটা বিষয়ে থাকবে এবং আমাদের ছোট করে দেখা উচিত নয়। কিন্তু আমাদের খুব পরিষ্কার থাকা, যদি আপনি দেখেন যে দলগুলো যেভাবে জানেন তো তাদের প্রার্থী নির্বাচন করেছে, কিন্তু আমাদের খুব পরিষ্কার করে দেওয়া উচিত যে প্রতিটি জাত 100% একদিকে যায় না। এটা অনেকটা 80-20-70-30-এর মতো, তাই সেটা 80-20 থেকে 60-40-এ সরে যেতে পারে ইত্যাদি। সুতরাং জাতের সমর্থন দুলতে পারে। দুরাব, আপনার কাছ থেকে শেষ কিছু ভাবনা। আচ্ছা, আমার মনে হয় আপাত দৃষ্টিতে দেখলে যদি আপনি লোকসভা নির্বাচনের দিকে তাকান, বিজেপি এগিয়ে আছে, কিন্তু এর একটা অংশ হলো মোদি ভোট। প্রশ্নটা হলো জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নীতিশকে ঘোষণা না করাটা তাদের ভোটের ক্ষতি করবে কিনা, যেহেতু মাত্র 3% ভোটের সুইং প্রয়োজন। তাই আমার মনে হয় এটা একটা খুব আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে, যদিও আকর্ষণীয় ম্যাচগুলো প্রায়শই একতরফা জয়ে শেষ হয়। সুতরাং আসলে সব কিছুই হতে পারে। আচ্ছা, এটা একটা খুব আকর্ষণীয় বিষয়। এই কাউন্টডাউনের জন্য এটুকুই, আমরা আরেকটা করব। আমরা বিহারে আরেকটা রাউন্ড করব এবং অন্যান্য নির্বাচনী এলাকা ও দ্বিতীয় পর্যায়ের অনেকগুলিতে যাব এবং আমরা একটা আপডেট করা রিপোর্ট নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। কিন্তু আমাকে বলতেই হবে, ছট পুজোর সময়ে এখানে থাকাটা আমাদের সকলের জন্য একটা আশীর্বাদ। আমরা গিয়ে এটা হতে দেখেছি। আর ছট পুজোর সবচেয়ে মর্মস্পর্শী দিকটা হলো যে এটা হলো প্রকৃতির পুজো, উদীয়মান সূর্য, বিশেষ করে অস্তগামী সূর্যের, এবং গাছ ও প্রকৃতির অন্যান্য উপাদানের। এটাই ছট এবং বিহারের মানুষের সৌন্দর্য। দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরের কাউন্টডাউনে দেখা হবে। এখনকার মতো বিদায়।